নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি সাদিকা তাসনিন। শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। এমপিওভুক্ত কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী 7.5% কার্যকর হবে এই বছরের নভেম্বরে, বাকিটা আগামী বছরের 1 জুলাই থেকে। ঘোষণার পরে কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরতরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা আশা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরে যাবেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া প্রদান সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত 12 অক্টোবর থেকে লাগাতার আন্দোলন করছেন প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা। গত 5 অক্টোবর সরকার তাদের বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানোর ঘোষণা দিলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে 19 অক্টোবর সেটি পুনরায় বাড়িয়ে মূল বেতনের 5% বা ন্যূনতম 2000 টাকা নির্ধারণ করা হয়। আবারও প্রত্যাখ্যান করে অনড় অবস্থানে শিক্ষক কর্মচারীরা চালিয়ে যান আন্দোলন। অবশেষে 15% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত দেয় সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের সম্মতির আদেশ শিক্ষক নেতা আজিজের হাতে হস্তান্তর করেন। বলেন, এই সিদ্ধান্ত ঐতিহাসিক। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা বলেছি যে, এবং সেই পরিপ্রেক্ষিতেই অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটাই পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। শিক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবার শিক্ষকরা শ্রেণীকক্ষে ফেরত যাবেন। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন, এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এটি কারো একার জয় নয়, এটি যৌথ সাফল্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষকদের আন্দোলনে সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে, যেখানে সম্মান, সংলাপ আর সমঝোতাই জয় হয়েছে বলেও জানান উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জোবায়েদ হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড তারই ছাত্রী বর্ষা। সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু আয়লান। এই 3 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান ডিএমপির মিডিয়া সেন্টার। সেই সাথে বিকালে 3 আসামিকে তোলা হয় সিএমএম আদালতে। অলিল রনি রিপোর্ট। তখনও মারা যাননি জোবায়েদ। গলায় ছুরির আঘাত আর রক্তের স্রোতের মাঝেও আমাকে বাঁচাও বলে ভালোবাসার মানুষ বর্ষার কাছে বেঁচে থাকার শেষ আকুতিটুকু করেছিলেন জোবায়েদ। তবে জোবায়েদের রক্ত কিংবা আকুতি কোনো কিছুই মন গলাতে পারেনি বর্ষার। উল্টো ধিক্কার দিয়ে বলেন, তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না। সেই সাথে মৃত্যুও নিশ্চিত করেন তিনি। মাহিরের সঙ্গে প্রেম করলেও জোবায়েদের সঙ্গে পরিচয়ের পর তার প্রেমে পড়ে বর্ষা। পরে ব্রেকআপ করেন মাহিরের সঙ্গে, কিন্তু মাহিরকে কিছুতেই ভুলতে পারছিলেন না তিনি। তাই মাহিরকে ফিরে পেতে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা নিজেই। এসব তথ্য বেরিয়ে আসে ডিএমপির জিজ্ঞাসাবাদে। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। তবে এ ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জোবায়েদ বলে জানান ডিএমপির মিডিয়া সেন্টার। কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী, এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই। বিকালে গ্রেপ্তারকৃত আসামিদের কড়া নিরাপত্তায় তোলা হয় সিএমএম আদালতে। এ সময় আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে আদালতে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ভোট বানচালে নানান ষড়যন্ত্র চলছে। পিআর নিয়ে আন্দোলন সহ বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছে ষড়যন্ত্রকারীরাই। বিএনপি নেতারা তাই সবাইকে সতর্ক করেছেন। আর দেশের অর্থনীতি বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার প্রয়োজন বলেও মত তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন দলের নেতারা।
রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজন করে সেমিনারের, আর এতে অংশ নেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরের জন্য করণীয় কি তা তুলে ধরেন। একদিকে সেন্ট্রাল ব্যাংক, অন্যদিকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এফআইডি, এই ডুয়াল রেগুলেশনের কারণে কিন্তু স্বাধীনভাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সই তো সব ব্যাংক অপারেট করে। আপনারা এডি রেশিও মেনটেন করে ব্যাংকিং করছেন না, তাহলে আজকে যদি ব্যাংক রান হয়ে যায় এটা দায়বদ্ধতা, দায়ভার নিতে হবে বাংলাদেশ ব্যাংকের। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংকের যতটুকু সংস্কার তা বিএনপি করেছে। এখনই সংস্কার করতে না পারলে ব্যাংকিং খাত প্রেসারে পড়বে। ইকোনমি উইল নট ফাংশন। কোনো ইকোনমি ইন পিস উইথ কোনো রিফর্মে কোনো ইকোনমি আলটিমেটলি যে ডিজায়ার্ড এফেক্ট রেজাল্ট আমরা চাইতে আসবে না। সো বাংলাদেশ ব্যাংকের রিফর্ম ইজ আ মাস্ট এন্ড থ্রু রিফর্ম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় অংশ নেন বিএনপি নেতারা। বলেন, ফ্যাসিস্ট এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগ নিয়ে তারা নিচ্ছে। কেউ কেউ পিয়ার পদ্ধতির নামে নির্বাচন গন্ডগোল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এদিকে সকালে গুলশানে বিএনপির সাথে বৈঠক করেছে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, আসন্ন নির্বাচন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি ফের কাল অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চে শুনানি করেন আইনজীবী শরীফ ভুইয়া। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 14 বছর আগে রায় দিয়েছিল আপিল বিভাগ। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন। এরপর গত বছরের অক্টোবরে একই আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। গণতন্ত্র থাকলে এই জিনিসগুলো হতে পারতো না, কারণ 5 বছর পর তাকে জনগণের প্রকৃত রায়ের জন্য যেতে হতো। কাজেই সে গুম করলে তো সে বুঝতে পারতো সে রায় পাবে না। যেহেতু তার জনগণের রায় প্রয়োজন নেই, কাজেই সে যা খুশি তাই করতে পেরেছে, গুম করতে পেরেছে, মানুষকে খুন করতে পেরেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুনে পুড়েছে শত শত কোটি টাকার পণ্য। 3 দিন পরেও দায়সারাভাবে চলছে আমদানি পণ্য খালাস। হয়রানি বাড়ছে ব্যবসায়ীদেরও। এদিকে আগুনে লাগা ভবনটি বেবিচকের হলেও তার দায়ী নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান। সানি আহমেদের প্রতিবেদন। বিমানবন্দরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে একে একে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ওষুধ শিল্প, বস্ত্রশিল্প থেকে শুরু করে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের হয়েছে অপূরণীয় ক্ষতি। কারো ক্ষতি শত কোটি, আবার কেউ বসেছেন পথে। এসব ক্ষয়ক্ষতির পেছনে বেবিচককে অনেকটা দায়ী করা হলেও সংস্থাটি বলছে আগুন লাগা ভবনের কার্যক্রমের দায়িত্ব অন্য সংস্থার, তাই তারা সরাসরি দায়ী নয়। তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা 8 নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বাংলা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, যেটি আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি। এদিকে শাহজালাল বিমানবন্দর 9 নম্বর গেট দিয়ে দায়সারাভাবে চলছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। হচ্ছে পদে পদে হয়রানি, অসহনীয় ভোগান্তি। এখনো তো কাগজে ঢুকতে দেয় না, আমরা কিভাবে বুঝুন যে আমাদের কি আছে না আছে। 8 নম্বর গেট পর্যন্ত দূরত্ব 1 কিলো। এই 1 কিলো রোদের মধ্যে যেতে হবে এবং 1 কিলো রোদের মধ্যে আসতে হবে। একটা লোকের পকেটে এখানে কোনো ভিতরে কোনো গাড়ির ব্যবস্থা নাই যে আপনারা মাল গেলে এক্সামিন করা লাগবে না, মাল নিয়ে যাবেন আপনার ড্যামেজ দিয়ে ট্যাক্স দিয়া। তো আমরা সেই মোতাবেক আজকাল আসলাম, আসার পর আমাদের ভিতরে ঢুকতে দিতেছে না। বেবিচক বলছে জমে থাকা মালামালের কারণে অগ্নি নির্বাপক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তবে যে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, সেটি সরকার নাকি বিমা কোম্পানি পূরণ করবে, নাকি এভাবেই হারিয়ে যাবে সময়ের স্রোতে, সেটি এখন দেখার বিষয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাবে নির্বাচন কমিশন। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অপপ্রচার ঠেকাতে কৌশল নির্ধারণ সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এই বিষয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সিএসি বলেন, নির্বাচনের আগের রাতেও এআই ব্যবহার করে অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে, তাই পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে। Of the infrastructure that you will design for this purpose, number one, I want specific suggestions from this workshop. Number one, for example, it should be a 24-hour job, because during the election, many things will happen at night, maybe at dead of night. So how to address the misinformation that will come up at dead of night? So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. Then the kind of fact-checking mechanism, how fast we can check the facts. 1.5 মাস ধরে পানিবন্দী অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েক ইউনিয়নের বাসিন্দারা। তার মধ্যে মরার উপর খাড়ারঘা হয়ে দাঁড়িয়েছে পদ্মার খেয়া পারাপারের অতিরিক্ত ভাড়া। নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছামতো টোল আদায় করেছেন ইজাদাররা। স্থানীয় প্রশাসনকে জানিয়ে সমাধান আসেনি। ইয়াসিন আরাফাতের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির প্রভাবে প্রায় 1.5 মাস ধরে পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার 11,000 পরিবার। প্রমত্তা পদ্মায় পানি বাড়লেই নদী তীরবর্তী এলাকায় দেখা যায় তীব্র ভাঙন। এই দুই ভোগান্তির সাথে নতুন করে সমস্যা বাড়িয়েছে নদী পারাপারের খেয়াঘাটগুলো। স্থানীয়দের অভিযোগ, সব ঘাটে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। নির্ধারিত টোল পরিশোধ না করলে আটকে রাখা হচ্ছে মালামাল, এমনকি মরদেহ। ভুক্তভোগীদের অভিযোগ, ইজারাদারদের যোগসাজশে গড়ে উঠেছে নৌকার সিন্ডিকেট। প্রশাসনের কাছ থেকে ইজারা নিয়ে নিয়ম বহির্ভূতভাবে পুনরায় ইজারা দেয়া হয়েছে। হাত বদল হওয়ায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। মানুষ এমনি তো বাঁচতে পারে না, এমনি তো মানে জীবন নিয়ে টানা হাঁচড়াই এসে তার মধ্যে থেকে আপনার ঘাটের টাকা পয়সা এসে বিভিন্ন ধরনের সমস্যা। কোন টাকা দিয়েও যদি সময় মতো না পাই, তাহলে এটা আমাদের জন্য একটা কষ্টকর। 30 টাকা করে ছিল, সেখানে 40 টাকা করে নিচে একরকম বান্ধে। মানুষ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আমাদের পারাপারের জন্য খুব অসুবিধা হয়। আমাদের পক্ষে কঠিন যাতায়াতের অসুবিধা, খুবই কষ্টজনক। আমাদের দুঃখ বলার আর জায়গা নাই। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘাটের যে নৌকা ভাড়ার বিষয়টা আমি ইতিমধ্যে অভিযোগ পেয়েছিলাম। একটা অভিযোগ পাওয়ার সাথে সাথেই ইজারাদারকে আমি সতর্ক করেছি যে নদী ভাঙন প্রবণ এলাকাতে যে সকল মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে তারা যেন খুব স্বল্প মূল্যে নৌকাতে করে তারা একটু নিরাপদ জায়গায় যেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য। শুধু আশ্বাস নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে দ্রুত পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। শাশ্বতী সরকার, নাগরিক। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 5 জন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। পণ্যবাহী ট্রাকটি বিকল হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলে পেছন থেকে আরেকটি মালবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামুড়ি ধলেশ্বরী সেতুর উপর পেছন দিক থেকে আসা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধু নিহত হয়েছেন। ঝিনাইদহে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় 1 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 5 জন। সড়ক ব্যবহারকারীদের গলার কাটা হয়ে উঠেছে যশোর ঝিনাইদহ মহাসড়কের 6 লেন প্রকল্প। গত 4 বছর ধরে চলাচলের অনুপযোগী অতি গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি। এতে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। খন্দকার তরিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। উত্তরাঞ্চলের সাথে যোগাযোগের পথ সুগম করতে 2020 সালে যশোর ঝিনাইদহ 48 কিলোমিটার মহাসড়ক আধুনিকায়নে 6 লেন প্রকল্প নেওয়া হয়। 4,800 কোটি টাকার এই প্রকল্পটি শেষ করার কথা ছিল 2023 সালে।
কিন্তু তা শেষ না করে নানা অজুহাতে প্রকল্প ব্যয় আরও ২,৬৫০ কোটি টাকা বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৬-এর জুন পর্যন্ত। সড়ক ব্যবহারকারীরা বলছেন অন্তত ৪ বছর ধরে মহাসড়কটি চলাচলের অনুপযোগী। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন মহাসড়ক ব্যবহারকারী, যাত্রী পরিবহন চালক সহ স্থানীয়রা। 4 লেন হওয়ার কোনো কাজ কারবার শুরু হয়নি, রাস্তা চলার উপযোগী নেই। বৃষ্টি হলে আমরা কাদা আর রোদ হলে ধুলো। পাকা রোড এখন কিন্তু চলে, এই ধুলো বালির জন্য একটু দোকানদারি করতে সমস্যা হয়। সড়কে আহত নিহতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে পরিবহন মালিক শ্রমিকদের। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এর জন্য দুর্ভোগটা আমাদেরই হচ্ছে, যাত্রীদের হচ্ছে। আমাদের গাড়ির ড্যামেজ হচ্ছে, অনেক গাড়ি পাতি ভেঙে যাচ্ছে, তারা তো যেতে পারছে না। ঝিনাইদহ রোড দীর্ঘ 5-6 বছর ধরে ভয়াবহ খারাপ অবস্থা এবং আমরা কোনো রকম গাড়ি চালাতে পারছি না। আমাদের রাস্তার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে গাড়ি ঘোড়া চালাতে, বুঝেছেন? রাস্তা খুব ভাঙা, গাড়ির ডিফারেন্স হচ্ছে প্রচুর, যাত্রীদের হচ্ছে সমস্যা। যাত্রীদের কোনো মাথায় লাগছে, হাঁটি লাগছে গাড়িতে রাস্তা ভাঙার কারণে। রাজনৈতিক ও দাপ্তরিক জটিলতার কারণে মহাসড়কটির কাজের অগ্রগতি থমকে আছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। নিয়ম অনুযায়ী হচ্ছে যে ওই প্রজেক্টে যারা কাজ করে, প্রজেক্ট অথরিটি তখনকার ঠিকাদারের মাধ্যমে রাস্তাটা মেরামত করে রাখে। এই জন্য একটু সাময়িক একটু অসুবিধা হচ্ছে। ক্রাইসিস পয়েন্ট আমি হয়তো দেখতে পারি, ওনাদেরকে অনুরোধ করতে পারি, কিন্তু আলটিমেটলি করতে হবে ওনাদের ঠিকাদারের মাধ্যমে। এটা আমার সড়ক বিভাগ থেকে আমি এখন করতে পারবো না। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও গেল 5 বছরে প্রকল্পটির মাত্র 3% কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যশোর ঝিনাইদহ মহাসড়কের প্রায় 48 কিলোমিটার এখন রূপ নিয়েছে মৃত্যু ফাঁদে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রত্যাশায় ভুক্তভোগীরা। ইশরাত জাহান, নাগরিক। নারায়ণগঞ্জ শহরের খানপুরে 11 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধরা। সোমবার নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ওই এলাকার নিরাপত্তা প্রহরীর কাজ করত হানিফ। সোমবার দুপুরে ধর্ষণের অভিযোগ তুলে এলাকার কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায় এবং পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবশেষে ইতিহাস গড়লেন সানা তাকাইচি। জাপানের সংসদীয় ভোটে জয়লাভ করে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তাকাইচি প্রথম রাউন্ডে 237 ভোট পেয়ে 465 আসনের নিম্নকক্ষে রান অফের প্রয়োজন এড়াতে সক্ষম হয়। তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথ সহজ ছিল না। কঠোর রক্ষণশীল হিসেবে পরিচিত তাকাইচি অবনমিক্স এর প্রবক্তা হিসেবে পরিচিত, যা শিনজো আবের অর্থনৈতিক নীতি অনুসারে উন্মুক্ত অর্থনীতি, ফিসকাল খরচ এবং কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করে। তিনি আগে ব্যাংক অব জাপানের সুদের হার বৃদ্ধির পরিকল্পনার সমালোচনা করেছেন। এখন এই পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।